গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, বিষ বৃক্ষের ফল। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নুপুর। কলিকাতা বারাণসী ঘোষের স্ট্রিটে একটি দ্বিতল অট্টালিকা। বাড়িটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্গন্ধবিহীন। প্রবেশ করিলেই তাহাকে মেসের বাসা বলিয়া ভ্রম জন্মে না। সিঁড়িগুলি প্রশস্ত, জলে কাদায় পিছিল নহে, অন্ধকার নহে। উপরের কক্ষগুলি কোনোটিতে একাধিক শয্যা নাই, এবং সেগুলি টেবিল, চেয়ার, পুস্তকাধার, কাঁচের আলমারি প্রভৃতিতে সুসজ্জিত। ভিত্তিগাত্র দুই চারিখানি করিয়া সুরুচি সঙ্গত নয়ন আকর্ষক চিত্রে অলঙ্কৃত। গৃহটির সর্বত্র আরাম ও সচ্ছলতার একটা ভাব বিদ্যমান। এটি কিন্তু মেসের বাসা না হইলেও পুরুষের বাসা বটে। নোনা দেখের জমিদার, বিখ্যাত বন্দ্যোপাধ্যায় বংশের দুইটি যুবক এ বাটিতে থাকিয়া লেখাপড়া করে। দুইজনের একজন কার্যোপলক্ষে বাটি গিয়াছে। যে আছে তাহার নাম চারু। বিএ ক্লাসে অধ্যয়ন করে। বয়স ২২ বৎসর। মুখশ্রী স্ত্রীলোকের মতো কোমল, ঢলঢল ভাবাপন্ন। চক্ষু দুটি সরলতা মাখা। দেখিলেই তাহার সহিত বন্ধুত্ব স্থাপন করিবার প্রবল আকাঙ্ক্ষা জন্মে। আজ জন্মাষ্টমীর ছুটি, কলেজ বন্ধ। আহারান্তে চারু একখানি উপন্যাস হস্তে শয্যা গ্রহণ করিয়া দিবানিদ্রার আয়োজন করিতেছিল। এমন সময় তাহার দুজন বন্ধু বিপিন ও নগেন্দ্র আসিয়া উপস্থিত হইল। বিপিন ও নগেন্দ্র চারুর সমবয়স্ক। ইহারা বিএ পাশ করিয়া আইন পড়িতেছে। নগেন্দ্র মহাধনীর সন্তান, বিপিন মধ্যবিত্ত অবস্থার লোক। ইহারা চারুর ন্যায় সুকোমল নহে। ক্রিকেটে, ফুটবলে খুব নাম। বাল্যকাল হইতে জিমন্যাস্টিক পরায়ণ। নব্যতন্ত্রের এক একটি গুন্ডা বলিলেই হয়। নগেন্দ্র তো ২ বার পাহাড়ওয়ালাকে প্রহার করিয়া পুলিশ কোর্টে জরিমানা দিয়াছে। চারুকে দেখিয়াই দুইজনে যুগপৎ বলিয়া উঠিল, কি চারু, শ্বশুরবাড়ি যাওনি? চারু শ্বশুরবাড়ি গিয়াছে কিনা এই বিষয় লইয়া নগেন্দ্র ও বিপিন পথে মহা তর্ক বিতর্ক করিতে করিতে আসিয়াছিল। প্রথমে তাহারা হাসিতে হাসিতে সেই সকল গল্প করিল। তাহার পর নানা কথা আসিয়া পড়িল। কথাবার্তার স্রোত মন্দা হইলে চারু নগেন্দ্রকে গাহিতে অনুরোধ করিল। নগেন্দ্রর পিতা ওস্তাদ রাখিয়া বাল্যকালে কয়েক বৎসর তাহাকে গীত বাদ্য শিখাইয়াছিলেন। দিব্য গাহিতে পারিত। বলিল, কি গাইব? আজ জন্মাষ্টমী, একটা কৃষ্ণ বিষয় গাও। নগেন্দ্র রাগিয়া বলিল, দেখো, তোমার ভণ্ডামিগুলো আমি দু চক্ষে দেখতে পারিনি। নোনা দেখের বারুজ্যেরা যে পরম বৈষ্ণব তা আমি জানি, কিন্তু তুমি হতভাগা যে আমাদের চেয়েও যবন শ্লেষ্য ভাবাপন্ন তাও বিলক্ষণ জানি। তোমার কৃষ্ণ ভক্তির ভান আমার অসহ্য। বিপিন হাসিয়া বলিল, অত চট কেন হে? সেদিন তোমাদের বাড়িতে শ্যামবাজারের নাট্য সমিতি বিষবৃক্ষের যে অভিনয় করেছিল, তাতে হরিদাসী বৈষ্ণবীর গানটি কেমন হয়েছিল বলো দেখি। সেটি গাও না, আমার তো ভারী চমৎকার লেগেছিল ভাই। চারু বলিল, খবরদার অশ্লীল গানটা আমাদের বাড়িতে গেও না, আমরা কৃষ্ণপ্রেমী লোক। হাসিয়া নগেন গুনগুন করিয়া সুর ধরিল। বিপিনকে জিজ্ঞাসা করিল, গোড়াটা কি হে? শ্রীমুখ পঙ্কজ। নগেন্দ্র গাহিল, শ্রীমুখ পঙ্কজ দেখব বলে হে, তাই এসেছিলাম এ গোকুলে, আমায় স্থান দিও রাই চরণতলে, ইত্যাদি। সুরক্রমে উচ্চ হইতে উচ্চে উঠিতে লাগিল। চারু ও বিপিন একে একে যোগ দিল। গান খুব জমিয়া গেল। স্তব্ধ মধ্যাহ্ন। নিম্নে পথচারী লোকজন ক্ষণকাল দাঁড়াইয়া শুনিয়া লইল। একবার, দুইবার, তিনবার গাহিয়া গান শেষ হইল।
ক্ষণকাল বিশ্রামের পর নগেন্দ্র আবার গুনগুন করিয়া গান ধরিল। মনের দায়ে তুই মানিনি, তাই সেজেছি বিদেশিনী। গানটার নেশা যেন আর কিছুতেই ছুটিতেছে না। বিপিন হাসিয়া বলিল, নগেন, তোর বউ মান করেছে নাকি রে? মান মান করে অত খেপলি কেন তুই? নগেন গান বন্ধ করিয়া বলিল, আমার বউ তো এখানে নেই। আমার শালির বিয়ের সময় গেছে, এখনো আসেনি। চিঠিতেও তো মান হয়। কি জানি ভাই মান হয়েছে কিনা, 1 সপ্তাহ কিন্তু চিঠি পাইনি। তবে যাও, বৈষ্ণবী সেজে গিয়ে মান ভাঙিয়ে এসো গে। বেশ গলাটি আছে, গান শোনাবে। যখন পুরস্কার দেওয়ার সময় হবে তখন বলবে, ধনী তব মান রতন দেহময়। যথারীতি গদগদ হয়ে বলবে, হেসে ফেলো না যেন। চারু গম্ভীর হইয়া বলিল, আর ভাই, ইংরেজি শিক্ষার জ্বালায় মান টান সব দেশ থেকে উঠে গেল। এই উৎকট নতুন মন্তব্যটা শুনিয়া নগেন ও বিপিন চমকিয়া উঠিল। বলিল, কিরকম কিরকম? চারু বলিল, ইংরেজি পড়ে লোকে যেরকম স্ত্রী বৎসল হয়ে উঠছে, 24 ঘণ্টা স্ত্রীর শ্রীচরণে ছুঁচো হয়ে পড়ে থাকলে সে বেচারি মান করবার অবসর পাবে কখন বলো? বিপিন ও নগেন চারুর এই গবেষণায় বিস্মিত হইয়া পড়িল। বিপিন বলিল, ব্রাভো চারু, মনোজগতে তোমার এই আবিষ্কার জড়জগতে কলম্বসীয় আবিষ্কারের চেয়ে একটু কম নয়। নগেন বলিল, বাহ চারু, তুই 2 দিন বিয়ে করে প্রেমশাস্ত্রে এমন পরিপক্ক হয়ে উঠলি, আমি 2 বছরে যে তত্ত্ব পাইনি। বর্ধিত উৎসাহে চারু বলিল, মানটা প্রণয়ে অপরাধের দণ্ডস্বরূপ। অপরাধ আবার যে সে অপরাধ নয়। সন্দেহ হওয়া চাই যে প্রণয় পাত্র অবিশ্বাসী। বাধা দেয়া নগেন্দ্র বলিল, না চারু, তোমার থিওরি ভারী খেলো হয়ে পড়ল। তুমি প্রেমতত্ত্বের কিছু জানো না। তুমি নিরেট মূর্খ, স্টুপিড ফুল। তুমি কবার শ্বশুরবাড়ি গিয়েছ? এই তো সেদিন গিয়েছিলাম। বলো তো আবার যাই? যাও, আজই যাও, বরং আমরাও সঙ্গে যাই। বিপিন বলিল, তীর্থের পাণ্ডা হয়ে নাকি? বাস্তবিক চারু, তোর বউকে এখনো দেখাতে পারলি নে। এবেলা দেখা, এখনো কনে আছে। এরপর ধেরে মাগি হয়ে উঠলে কি আর দেখাতে পারবি? চারু বলিল, কেন? জানো তো আমি অবরোধ প্রথার পক্ষপাতী নই। আমি কোনোদিন আমার স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে তোমাদের সকলকে ডিনারে নেমন্তন্ন করব। তার সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেব। নগেন্দ্র বলিল, দেখো, ওইসব বাজে কথা রেখে দাও। তোমার স্ত্রীকে আমরা দেখতে চাই এবং অবিলম্বে। চলো তোমার শ্বশুর বাড়ি। চলো বলিয়া চারু ছুটিতে উঠিয়া দাঁড়াইল। চাদর লইয়া ছাতা লইয়া যাইবার ভান করিল। নগেন বলিল, ওসব চালাকি নয়, সত্যি আমি একটা মতলব ঠাউরেছি, ভারী নতুন আর ভারী সাহসিক। বিপিন ও চারু বিস্মিত হইয়া নগেন্দ্রনাথের মুখপানে চাহিল। নগেন্দ্র বলিল, দেখো চারু, তুমি শ্বশুর বাড়িতে 2-3 বার মাত্র গিয়েছ, একদিনের বেশি কখনো ছিলে না। বাস্তব জীবনে একবার বিষবৃক্ষের অভিনয় করা যাক এসো। আমরা 3 জনে বৈষ্ণবী সেজে তোমার শ্বশুর বাড়িতে গোটা 2 গান শুনিয়ে আসি, চলো। চারু ও বিপিন হাসিল, কারণ এই প্রস্তাবটা কার্যে পরিণত করা নিতান্তই অসম্ভব বলিয়া মনে হইল। নগেন্দ্রকে তাহারা সে কথা বলিল। শুনিয়া নগেন্দ্রর মুখ হইতে তর্কযুক্তির বৈদ্যুতিক প্রবাহিত হইল। ফলত অনতি বিলম্বে চারু ও বিপিনকে তাহার সহিত একমত হইতে হইল। তাহাদের মন উল্লাসে নাচিয়া উঠিল, উৎসাহে মাতিয়া উঠিল। কি সুন্দর, কি চমৎকার, কি মজা! বাস্তবে ইহা এমন একটি জিনিস যাহার জন্য অনেক বিপদের সম্মুখীন হওয়া যাইতে পারে। ভবিষ্যতে গল্প করিবার কত বড় একটা উপাদান হইবে। এই বিষয়ে বহুক্ষণ ধরিয়া কথাবার্তা হইল। বারুদের স্তূপে আগুন লাগিবা মাত্র তাহা যেমন অগ্নিময় হইয়া ওঠে, এই নবীন বন্ধুত্রয়ের কল্পনাও তেমনি অগ্নিময়ী হইয়া উঠিল। চারু বলিল, আমরা বৈষ্ণবীর সাজ পোশাক সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ,
সেটার বিষয় কি ভাবছ? নগেন্দ্র বলিল, কেন, আমাদের করুণাময় রয়েছে, সে সাজিয়ে দেবে এখন, সাজ পোশাকও সব তার আছে। করুণাময় আবার কে? করুণাময়, আমাদের করুণাময় হে, শ্যামবাজার নাট্য সমিতির ড্রেসিং মাস্টার। ওসব বিষয়ে সে একজন খুব পাকা লোক। আর গোটা কতক বৈষ্ণবীর গান শিখে অভ্যেস করে নিতে হবে। শ্রীমুখ পঙ্কজটা তো আর সেখানে গাওয়া চলবে না। নিশ্চয় না, সন্দেহ করবে যে। বিষবৃক্ষ আর কোনো মেয়ে পড়েনি। পরামর্শ সমস্ত ঠিক হইলে বিপিন বলিল, সব যেন হলো, কিন্তু চারুর বউকে কে চিনিয়ে দেবে? নগেন্দ্র বলিল, তার জন্য ভাবনা কি? কথায় বার্তায় আমি সে সব বের করে নেব। এই ঘটনার 2 দিন পরে বেলা 12টার সময় চাঁদপাল ঘাট হইতে নবীনা বৈষ্ণবী ত্রয়ের নৌকা ছাড়িল। করুণাময়ের বাহাদুরি আছে বটে। 3 জন যুবাকে সে চমৎকার ছদ্মবেশে সাজাইয়াছে। মুখমণ্ডল হইতে গুম্ফস মশ্রুর চিহ্নমাত্র তিরোহিত। চুলেরই বা কি বাহার, কে বলিবে তাহা কৃত্রিম? ছদ্মবেশে সাজাইতে করুণাময় বিশিষ্ট প্রতিভান্বিত। আন্দোল মৌরি গ্রামে চারুর শ্বশুরালয়। দিবসে 4 বার স্টিমার ছাড়ে। স্টিমারে 1 ঘন্টার পথ, নৌকায় যাইলে 2-3 ঘন্টা লাগে। প্রথমে স্টিমারে যাইবার পরামর্শ হইয়াছিল, কিন্তু স্টিমারে সহস্র লোকের নয়ন পথবর্তী হওয়াটা যুক্তিযুক্ত ও নিরাপদ মনে হইল না। তাই যাতায়াতের জন্য একখানি নৌকা ভাড়া করা হইয়াছে। নৌকাও ছাড়িল। আকাশ মেঘাচ্ছন্ন হইতে আরম্ভ হইল। বিপিন বলিল, বিধাতার কি বিচিত্র লীলা! বিষবৃক্ষ গোড়া থেকে বিষবৃক্ষ। আকাশে মেঘের ঘটাখানা দেখো একবার। ওহে নগেন্দ্র, তোমার সূর্যমুখী কি বলে দিয়েছেন? নগেন্দ্র বলিল, ভার্যা সূর্যমুখী বলে দিয়েছেন মেঘ উঠলে ঝড়ের সম্ভাবনা দেখলে নৌকা ঘাটে লাগাতে। মাথার দিব্যি দিয়ে দিয়েছেন। তা আন্দুলের ঘাটে নৌকো বেঁধে একবার কুন্দনন্দিনীদের বাড়িতে যাওয়া যাবে এখন। চারু কৃত্রিম ক্রোধের সহিত বলিল, ধুর হতভাগা। আকাশে মেঘ, গঙ্গা বক্ষে স্নিগ্ধ সমীর সঞ্চার। দেহ দোদুল্যমান, মন পুলকপূর্ণ। 3 জনে নৌকার মুখের কাছে বসিয়া ক্ষেপণীর তালে তালে গান আরম্ভ করিল। এই গানগুলো তাহারা 2-3 দিন ধরিয়া ক্রমাগত অভ্যেস করিতেছে। পরীক্ষার অব্যবহিত কাল পূর্বে হলে প্রবেশ করবার সময় বালকেরা যেমন বইগুলো একবার শেষবার উল্টায় লয়, সেরূপ আর কি। বর্বর মাঝেগুলো দাঁড় টানিতে টানিতে সহাস্য নেত্রে উহাদের পানে কটাক্ষপাত করিতে লাগিল। বোধহয় তাহারা ভাবিতেছিল এমন আরোহী বহু ভাগ্যে মিলে। বিপিন তাহাদের একটা ধমক দেয়া বলিল, কি দেখছিস করে? গানে গল্পে 3 ঘন্টার পথ অতিবাহিত হইল। মেঘ মেঘই রহিল, বৃষ্টি হইল না, ঝড়ও উঠিল না। লাভের মধ্যে রৌদ্রক্লেশ নিবারিত হইল। রাজগঞ্জের ঘাটে নৌকা ভিড়িবা মাত্র বৈষ্ণবী 3 জন এক এক লাফে নিম্নে অবতরণ করিল। সুন্দরী স্ত্রীলোকের এইরূপ চপলতা ও তৎপরতা দেখিয়া সমস্ত লোক অবাক হইয়া ইহাদের পানে চাহিয়া রহিল। 2-4টা কুরসিকতার বাক্যও বৈষ্ণবীদের কর্ণে আসিয়া প্রবেশ করিল। বিপিন হাসিল, নগেন রাগিল, চারুর কপাল ঘামিয়া উঠিল। রাজগঞ্জের ঘাট হইতে আন্দুলে চারুর শ্বশুরালয় 1 ক্রোশ পথ। চারু বলিল, একটু ধীরে সুস্থে যাওয়া যাক, চল। 4টের কমে আমার শ্বশুর ডিসপেন্সারিতে যান না। চারু শ্বশুর আন্দুলের প্রসিদ্ধ ডাক্তার রমণী মোহন বাবু। বেশ হাত যশ, খুব পশার প্রতিপত্তি। বেলা 11টা-12টার সময় তিনি কল হইতে ফিরিয়া আসিয়া স্নানাহার করেন। তারপর একটু বিশ্রাম করিয়া আবার বৈকাল 4টার সময় বাহির হন। বাজারে তাহার ডিসপেন্সারি আছে, তাহারই তত্ত্বাবধান করিতে যান। আবার সন্ধ্যা 7টা-7:30টার সময় বাড়ি আসেন।
চারুর এ সমস্ত জানা ছিল। গৃহসন্ধানী ভিন্ন অপর কেহ কি চুরি করিতে যাইতে সাহস পায়? তিন বন্ধু অত্যন্ত ধীরে ধীরে অগ্রসর হইল। পাকা রাস্তা হইতে নামিয়া বনপথ, সংকীর্ণ পথ, দুই ধারে বন। এ বনের দৃশ্য কলিকাতাবাসী যুবকগণের পিপাসিত চক্ষুতে বড়ই ভালো লাগিল। কখনো গাছের পাতা ছিঁড়িয়া বোটানি বিদ্যার আলোচনা করে, কখনো কোনো পচা শৈবালময় পুষ্করিণীর তীরে দাঁড়াইয়া বঙ্গদেশের ম্যালেরিয়ার কারণ আবিষ্কার করে, কখনো একটা ভাঙা শিব মন্দিরের সোপানে বসিয়া প্রত্নতত্ত্ববিদের ন্যায় গাম্ভীর্যের সহিত তাহার বয়স নির্ণয় করে, আর কখনো বা একটা বনের ফল তুলিয়া দংশন করিয়া দেখে তাহা আহারযোগ্য কিনা। একবার একটা সাপ বাহির হইয়া কিলবিল করিতে করিতে তাহাদের পায়ের অতি নিকট দিয়া চলিয়া গেল। সাপ দেখিবা মাত্র তাহার আতকাইয়া 7 হাত পিছু হটিয়া গেল এবং ওজস্বিনী ভাষায় সর্পজাতের বিরুদ্ধে বক্তৃতা ও মন্তব্য প্রকাশ করিতে লাগিল। এ সময় হঠাৎ বৃষ্টি নামিল। কোথায় আশ্রয়? চারিদিকে বন, দূরে কেবল একটা ভগ্ন জীর্ণ মন্দির রহিয়াছে। চারু ও বিপিন বলিল, এই তেঁতুল গাছটার তলায় দাঁড়ায় এসো। কোথায় ও মন্দিরে যাবে? সাপ আছে না কি আছে? নগেন বলিল, যদি বেশি আসে। বলিয়া সে মন্দির লক্ষ্য করিয়া ছুটিল। চারু ও বিপিন বৃক্ষতলে দাঁড়িয়া রহিল। মন্দিরে পৌঁছিয়া নগেন্দ্র দেখিল ভেতরে কোনো দেবমূর্তি নাই, কেবল একটা ছাগল দাঁড়াইয়া রহিয়াছে। একজন দারোয়ান বেশি সন্ডামার্কা খোট্টা সেও ছুটিতে ছুটিতে আসিয়া প্রবেশ করিল। নগেন্দ্রকে দেখিয়াই সে ব্যক্তি ফিক করিয়া হাসিয়া ফেলিল। নগেন্দ্র নিতান্ত আমোদ বোধ করিল। তাকে স্ত্রী জনচিত কোমলতার সহিত জিজ্ঞাসা করিল, তুমি কে গো? আমার নাম নাথু মণ্ডল, আমি রাজাদের বাড়ি দারোয়ান। এই সময় অন্ধকার করিয়া জলটা খুব জোরে আসিল। সে ব্যক্তি নগেনের কাছে ঘেঁষিয়া দাঁড়াইল, একগাল হাসিয়া বলিল, বষ্টুমি দিদি, তুমি বড় খুবসুরত। নগেন্দ্র সরিয়া দাঁড়াইল এবং বিরক্তির সহিত অন্যদিকে চাহিল। সহসা লোকটা নগেন্দ্রর কাঁধে হাত রাখিল। মুহূর্তের মধ্যে নগেন্দ্রর বজ্রমুষ্টি প্রচণ্ড বেগে তাহার নাসিকায় পতিত হইল। এই অতর্কিত আঘাতে সে ঠিকরাইয়া দেওয়ালের উপর পড়িল। তাহার নাসিকা দিয়া ঝরঝর করিয়া রক্ত বহিল। স্ত্রীলোকের নিকট এ প্রকার মার খাইয়া সে ব্যক্তি প্রথমটা হতভম্ব হইয়া পড়িল। কয়েক মুহূর্ত অতীত হইলে তাহার রসিকতা দারুণ রোষে পরিণত হইল। চক্ষু পাকাইয়া দন্তে দন্তে ঘর্ষণ করিয়া সে বলিল, মেয়ে মানুষ হয়ে আমার সঙ্গে লড়বি হারামজাদি? আমি তোকে খুন করে এখানে পুঁতে ফেলব। বলিয়া সে নগেন্দ্রকে আক্রমণ করিল। নগেন্দ্র দুর্বৃত্তটার উপর শিক্ষিত হস্তে ঘুষির উপর ঘুষি চালাইতে লাগিল। ক্রমে রসিক চূড়ামণি জখম হইয়া পড়িলেন। তখন নগেন্দ্র তাহাকে মন্দিরের কোণে ঠাসিয়া বিপুল বলের সহিত বাম হস্তে তাহার বক্ষ ও দক্ষিণ হস্তে তাহার গলা চাপিয়া ধরিল। সে ব্যক্তি যাতনায় কাতর হইয়া গো গো শব্দ করিতে লাগিল। জলটা ছাড়িয়া যাওয়াতে এই সময়ে চারু ও বিপিন আসিয়া পৌঁছিল। ব্যাপার দেখিয়া নিমেষের মধ্যে তাহারা সমস্তই বুঝিতে পারিল। বলিল, নগেন করলে কি? শেষে কিচক বধ? ছাড় ছাড়, মরে যাবে বেটা। কিচক দেখিল একজন দ্রৌপদী ছিল, 3 জন হইল। আতঙ্কে তাহার প্রাণ উড়িয়া গেছে। কাতর কণ্ঠে বলিতে লাগিল, ছেড়ে দে মাই, দোহায় মাই, তোদের পায়ে পড়ি মাই। নগেন্দ্র বলিল, আর কখনো করবি এমন কাজ? না মাই, আর কখনো করব না মাই। নগেন্দ্র তাকে ছাড়িয়া দিয়া বলিল, দে বেটা, নাকে খত দে, 1 হাত মেপে। প্রাণের দায়ে নাথুমণ্ডল যথাদিষ্ট কার্য করিল। তাহার পর নগেন্দ্র তাহাকে ধরিয়া ধাক্কা দিয়া পথে নামাইয়া দিল। সে ব্যক্তি খোঁড়াইতে খোঁড়াইতে কাতরাইতে কাতরাইতে অদৃশ্য হইল। 3 জনে তখন মন্দিরে দাঁড়াইয়া মহা হাসি।
নগেন্দ্র গাত্রের ধুলা ছাড়িয়া বস্ত্রাদি সুসম্বৃত করিয়া লইল। 4টা বাজিয়া গিয়াছে। গন্তব্য পথাভিমুখে সকলে অগ্রসর হইল। অপরাহ্নকাল। চারুর শ্বশুর বাড়িতে রান্নাঘরের রকে বসিয়া বড় বধূ একখানি আধুনিক উপন্যাস পাঠে ব্যাপৃত আছেন। গৃহিণী এবং একপাল মেয়ে তাহা শ্রবণ তৎপর। গৃহিণী বলিলেন, বৌমা আর না, বেলা গেল, আজ বই বন্ধ করো। নবীনারা বলিল, তাও কি হয়, আগে সুবালার সঙ্গে শরৎকুমারের বিয়েটা হোক। গৃহিণী বলিলেন, তবে তোমরা বিয়ে দাও বাছা, আমি উঠি। এ সময়ে সদর দরজার বাহিরে শব্দ শ্রুত হইল। জয় রাধে। বড় বউ তাহার ছোট মেয়ে সুশীলাকে বলিলেন, দেখ তো কে। সুশীলা ঊর্ধ্বশ্বাসে ছুটিল। সদর দরজাকে আড়াল করিয়া একটুখানি ইষ্টকের প্রাচীর। সুশীলা প্রাচীরের সীমান্তে দাঁড়াইয়া উকি মারিয়া বাহিরে দেখিল। পরক্ষণেই পুলক হাস্যের সহিত চিৎকার করিয়া উঠিল, ও মা, বষ্টমী মা, গান গাইতে এসেছে মা। তাহার মা শাশুড়ির প্রতি চাহিলেন। তিনি সম্মতিসূচক শিরস চালনা করিলেন। বড় বউ মেয়েকে ইশারা করিয়া বলিলেন, ডাক ডাক। সুশীলা বৈষ্ণবীগণকে লইয়া আসিল। বৈষ্ণবীগণের বেশ বিন্যাস, ধরন ধারণ ও উজ্জ্বল প্রদীপ্ত চক্ষু দেখিয়া রমণী মণ্ডলীর মনে একটা সম্ভ্রমের ভাব উদয় হইল। অরক্ষিত অভুক্ত প্রভুবিহীন দেশি বিড়ালের সঙ্গে সযত্ন পালিত শুভ্রকান্তি আদরের বিলাতি বিড়ালের যে প্রকার বিভিন্নতা, সচরাচর দৃষ্ট বৈষ্ণবী ভিক্ষুকের সঙ্গে ইহাদের সেই প্রকার বিভিন্নতা অনুভূত হইল। বৈষ্ণবীরা বারান্দায় উঠিয়া দাঁড়াইল। কোথায় বসিবে? ভূমিতে বসিতে তাহার ইতস্তত করিতে লাগিল। তাহা দেখিয়া গৃহিণী একজনকে বলিলেন, একখানা কম্বল এনে দে। বৈষ্ণবীরা কম্বলের উপর উপবেশন করিল। চারু বুদ্ধি করিয়া দুইজনের পশ্চাতে একটু আড়ালে বসিল। নগেন্দ্র খঞ্জনিতে একটু আওয়াজ দিল। জিজ্ঞাসা করিল, কি শুনবেন? কেহ গোবিন্দ অধিকারী, কেহ গোপাল ওরে, কেহ দাশু রায় ফরমাস করিল না। হায়, এখনকার মেয়েরা এ সকলের আস্বাদন কি জানিবে? গৃহিণী বাল্যকালে এ সকল শুনিয়াছে বটে, কিন্তু তিনিও কুসঙ্গে পড়িয়া তৎসমুদয় বিসর্জন দিয়া বসিয়া আছেন। তাহার প্রকৃষ্ট প্রমাণ এই যে, কিছুক্ষণ পূর্বেই এই সভায় রামায়ণ কিংবা মহাভারতের পরিবর্তে প্রণয় প্রাণ উপন্যাস পাঠ চলিতেছিল। রামায়ণ মহাভারতাদির অপেক্ষা আধুনিক নাটক নভেলই গৃহিণীর বিশেষ রুচিকর লাগিত। যদিও তিনি তাহা মুখে কখনো স্বীকার করিতেন না, তথাপি তাহার কন্যারা পুত্রবধূরা ইহা জানিত। তাই তাহারা তাহার মৌখিক অনিচ্ছার বিরুদ্ধে আবদার করিয়া তাহাকে ধরিয়া আনিত। তিনি সারাক্ষণ আগ্রহের সহিত কান খাড়া করিয়া সমস্ত শুনিতেন, কিন্তু শেষ হইলে বলিতেন, কি সব বাপু, ঠাকুর দেবতার কথা নয়, কিছু নয়। যাহা হোক, সকলে পরামর্শ করিয়া বলিল, আমরা আর কি বলবো বাছা, তোমাদের যা ভালো আছে তাই গাও। নগেন্দ্র জিজ্ঞাসা করিল, কৃষ্ণ বিষয়? গৃহিণী বলিলেন, বেশ, কৃষ্ণ বিষয়ই গাও। নগেন্দ্র গান আরম্ভ করিল। তারপর বিপিন যোগ দিল। সুর যখন উচ্চে উঠিল, তখন পশ্চাৎ হইতে চারু সাবধানে নিজ কণ্ঠ মিলাইল। গানটি জ্ঞানদাসের একটি পদ। শ্রোতৃগণ তাহার সকল কথা বুঝিতে পারিল না, কিন্তু জ্ঞানদাসের সুমধুর পদবিন্যাস এবং সুকণ্ঠ গায়কগণের মিলিত উচ্ছ্বাসিত সুস্বর লহরীতে সকলে একেবারে আত্মহারা হইয়া পড়িল। 2 বার 3 বার গাহিয়া তবে গান শেষ হইল। এই সময় ঝমঝম করে আবার বৃষ্টি আরম্ভ হইল। বড়বধূ বলিলেন, কি বাছা, তোমাদের হিন্দি মিন্দি আমরা সকল কথা বুঝতে পারিনি, এবার একটা বাংলা গাও, একটা থিয়েটারের গান গাও না,
আজকাল তো কত বষ্টুমি এসে থিয়েটারে গান গায়, নন্দবিদায়, তবে গিয়ে প্রভাস মিলন, আরও সব কত কি। নগেন্দ্র বলিল, আচ্ছা, একটা আধুনিক গান গায় তবে শুনুন। এই বলিয়া আরম্ভ করিল, বধুয়া অসময়ে কেন হে প্রকাশ, সকলে যে স্বপ্ন বলে হেতেছে বিশ্বাস, চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে সেথায় তো সোহাগ মিলে, এরই মধ্যে মিটিল কি প্রণয়েরই আস, এখনো তো নিশি শেষে ওঠেনিকো সুখ তারা, এখনো তো রাধিকার শুকাইনিকো অশ্রুধারা, সেথাকার কুঞ্জগৃহে পুষ্প ঝরে গেল কিহে, চকর হে সেই চন্দ্রমুখে ফুরায়ে কি গেল হাস। দুইবার উপর্যুপরি গলা ছাড়িয়া গাহিয়া বৈষ্ণবীরা যেন কিঞ্চিৎ শ্রান্ত হইয়া পড়িল। গৃহিণী ইহা লক্ষ্য করিয়া বলিলেন, তোমরা একটু জিরিয়ে নাও বাছা, চেঁচিয়ে ভারী মেহনত হয়। গান বন্ধ করিয়া কথাবার্তা আরম্ভ হইল। নগেন্দ্র বলিল, মা ঠাকুরন, আপনি ভাগ্যবতী, তার সমস্ত লক্ষণ আপনাতে দেখতে পাচ্ছি। কয়েকজন নবীনা ইহা শুনিয়াই বলিয়া উঠিল, হা গা, তোমরা কি সামুদ্রিক যান? জানি, কিন্তু হাত দেখতে পারিনি। মুখ, চক্ষু, চুল, কণ্ঠস্বর থেকে কিছু কিছু অনুমান করতে পারি। তা গিন্নিমা, আপনার ছেলে মেয়ে কটি? বাছা, আমার 2টি ছেলে আর 3টি মেয়ে। এই বড় বৌমা, ছোট বৌমা বাপের বাড়ি আছেন। বড় মেয়ে, মেজ মেয়ে শ্বশুর বাড়িতে, এটি ছোট মেয়ে, এরই সম্প্রতি বিয়ে হয়েছে। এই বলিয়া গৃহিণী চারুর স্ত্রী কুমুদিনীকে দেখাইয়া দিলেন। বন্ধুত্রয়ের চোখে চোখে বিদ্যুৎ বার্তার আদান প্রদান হইয়া গেল। চারু উভয়ের প্রতি চোখ রাঙাইয়া যেন বলিল, কি ছেলে মানুষই করো, শেষকালে কি ধরা পড়বে? আর একটা গান হইতে প্রায় সন্ধ্যা হইয়া পড়িল। বৈষ্ণবীরা বিদায় চাহিল। বড়বধূ তাহার শাশুড়ি দেবীর কানে কানে গোপনে কি বলিলেন। গৃহিণী বৈষ্ণবী দিগকে বলিলেন, তোমরা বাছা আজ নাইবা ফিরে গেলে, রাত্রিরে এখানে থাকো, শীতে পত্তর দেই, রাধো বাড়ো, খাও দাও, কাল সকালে যেও এখন। কি সর্বনাশ, তাহারা রন্ধন করিতে জানে নাকি? আর বাড়াবাড়ি করিলে ধরা পড়িবার বিলক্ষণ সম্ভাবনা, সুতরাং তাহারা সম্মত হইল না। একজন প্রতিবেশিনী, সম্পর্কে গৃহিণীর নাত বউ, তিনি বলিলেন, তোমার যে অন্যায় দিদি, এই কাঁচা বয়সে ওরা কি আপন আপন বৈষ্ণব ছেড়ে থাকতে পারে? রমণী সভায় হাসির ফোয়ারা ছুটিল। বৈষ্ণবীরাও পরস্পর মুখ চাওয়াচাওয়ি করিয়া হাসিল। নগেন বলিল, তা যা বলো বাছা, রাত্রির আমরা থাকতে পারব না। যথাবিধি পুরস্কৃত হইয়া বৈষ্ণবীরা বাহিরে আসিয়া দেখিল একজন কনস্টেবল দরজার কাছে প্রহরায় নিযুক্ত। ইহাদিগকে দেখিবা মাত্র সে হাঁকিল, জমাদার সাহেব, আসামি নিকলি। 3 জন সবিস্ময়ে বৈঠকখানার বারান্দার পানে চাহিল। দেখিল পুলিশের জমাদার সদল বলে আসিয়া বসিয়া আছে। জমাদার সাহেব হুকুম দিলেন, গ্রেফতার করো। এই কথা সঙ্গে সঙ্গে একটা উচ্চ হাস্যধ্বনি শ্রুত হইল। হাস্যকারী আর কেহ নহে, সে দারোয়ান নাথুমণ্ডল। নিরাপদ ব্যবধানে দাঁড়াইয়া সে নগেন্দ্রকে বলিল, কি গো বৈষ্ণবী দিদি, কুস্তি লড়বি? রাত্রে 10টার সময় চারু তাহার শ্বশুরবাড়ির একটি শয়নকক্ষে চেয়ারে বসিয়া রহিয়াছে। তাহার কাছে দাঁড়াইয়া তাহার শালাজ, পূর্বকথিত বড় বউ। তিনি হাসিতে হাসিতে বলিলেন, ছি ছি ছি, এ কি বুদ্ধি চারু! তোমার 2টো বন্ধু কেনে কি করে তুমি আমাদের বাড়ি শুদ্ধ মেয়েকে দেখিয়ে দিলে? আর তোমার বন্ধুরাই বা কীরকম লোক, কীরকম তাদের আক্কেল, সাহসও ধন্যী। ভদ্রলোকের বাড়ির ভেতর কি করে বা ঢুকলো? একটু লজ্জা, একটু আত্মসম্ভ্রম নেই। চারু বলিল, আর বৌদিদি, যা হবার তা হয়ে গেছে, কিন্তু দোহাই আপনাদের, পায়ে পড়ি, এ কথা যেন বাইরে প্রকাশ করবেন না, তাহলে কিন্তু আর কখনো এমুখও হতে পারবো না। বড়বধূ একটু অভয় হাস্য হাসিলেন, বলিলেন,
আচ্ছা, বাবা যদি থানায় গিয়ে তোমাদের ছাড়িয়ে না আনতেন তাহলে কি দশা হতো তোমাদের? চারু বলিল, সমস্ত রাত্রি আজ হাজতে পৌঁছতে হতো, তারপর কাল সকালে যা হয় হতো। কিন্তু ভাগ্যিস ব্যাপারখানা কি দেখবার জন্য বাবা থানায় গিয়েছিলেন। বাবা তোমাদের প্রতি দয়া পরবশ হয়ে যাননি, বাড়ি এসে শুনলেন যে এরকম হয়েছিল। তখন তার মনে নানা রকম সন্দেহ, নানা রকম আশঙ্কা উপস্থিত হলো, তাই তিনি থানায় ছুটে দেখতে গিয়েছিলেন। বাবার কিন্তু আশ্চর্য চক্ষু, আপনারা এতগুলো মেয়েতে আমায় চিনতে পারেননি দিনের বেলায়, আর তিনি রাত্রিরে কেমন আমায় চিনে ফেললেন? বড় বধূ হাত নাড়িয়া বলিলেন, আমরা চিনব কোত্থেকে? তুমি যে আড়ালে বসেছিলে মশাই, আর একটিও কি কথা কয়েছিলে? তাহলেও না হয় চেনা সম্ভব হতো গলার স্বর শুনে। বাবা তোমার স্বর শুনেই চিনতে পেরেছেন বললেন। বাবার কিন্তু খুব উপস্থিত বুদ্ধি, আমাকে চিনে কোনো রকম বিস্ময় প্রকাশ করলেন না, কিছু নয়। ধীরে ধীরে শান্তভাবে দারোগাকে বললেন, সাহেব, যেরকম শুনছি তাতে তো দারোয়ানটারই সম্পূর্ণ দোষ। মারের কথা কি বলছো? ওরকম অবস্থা পড়লে স্ত্রীলোককে খুন পর্যন্ত করেছে এমন কত শোনা যায়। তা এরা ফকিরনি, ভিক্ষে করে খায়, এদের ছেড়ে দাও। নাথু মণ্ডলকে আমি 5টা টাকা বকশিস দিচ্ছি, ও মোকদ্দমা তুলে নিক। আমি তো লজ্জায় মাথায় হেট করে বাবার সঙ্গে সঙ্গে এলুম। নগেন বিপিন যে অন্ধকারে কোথায় সরে পড়ল কে জানে। বাবাকে সব কথা বুঝিয়ে বলতে তিনি কি বললেন? হাসলেন, পাছে আমি অপ্রতিভ হই তার জন্য কত রকম কথা বলে আমায় সান্ত্বনা করলেন। কিন্তু তার প্রতি কথায় আমার মাথা কাটা যেতে লাগলো। বড়বধূ খড়ির পানে চাহিলেন, বলিলেন, কাল আবার সব গল্প হবে ভাই, আজ রাত্রির হলো, কুমিকে নিয়ে আসি। চারু বলিল, কাল আমি থাকবো বুঝি? ভোরে উঠে অন্ধকারে অন্ধকারে চম্পট। বড়বধূ কৃত্রিম রোষের সহিত বলিলেন, খবরদার চারু, অমন কাজটি করো না, তাহলে পাড়াশুদ্ধ ঢাক পিটিয়ে দেব, খবরের কাগজে পর্যন্ত তুলিয়ে দেব। চারু অত্যন্ত শিহরিয়া বলিল, না না, মাফ করুন, মাফ করুন, বিনা অনুমতিতে আমি যাব না। এই সুবুদ্ধির কথা বলেছ, যাই কুমিকে তুলে আনি। এই বলিয়া বৌদিদি প্রস্থান করিলেন। চারু বসে একখানা পুস্তক উল্টাইতে লাগিল। কিছুক্ষণ পরে বাহিরে ঝুমঝুম করিয়া মলের শব্দ উঠিল। চারুর বক্ষ শোনিতও সেই তালে তালে নৃত্য করিতে লাগিল। দুয়ারের কাছে আসিয়া মলের শব্দ থামিয়া গেল। বড়বধূর স্বর শোনা গেল, রাগিয়া বলিতেছেন, দাঁড়ালে কেনলা পোড়ার মুখী, সং আর কি? দিনে দিনে কচি খুকি হচ্ছেন, দেখে আর বাঁচি নে। এই বলিয়া তিনি কুমুদিনীকে ঠেলিয়া ঘরে ঢুকাইয়া দিলেন। বেচারে পড়িতে পড়িতে সামলাইয়া গেল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, বেশ বৃক্ষের ফল। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।